Hello. So good afternoon to all. Good afternoon, sir. Sir, welcome to all of you. I am very pleased to introduce. Hello. So I am very pleased to introduce Mr. Gaurav Bhattacharya, DM Head of DM Cardiologist. So over to you, sir. Thank you. শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ। ফুলের হ্যাঁ ফুল লাইনে সরিয়ে দে তাহলে স্যারের মুখটা ওইদিকে না এদিকে প্রজেক্টরটা দেখা যাবে। গুড মর্নিং সবাইকে। আমি 2005 সালে MBBS পড়তে ঢুকেছিলাম কলকাতা মেডিকেল কলেজে। তারপরে 2010 সালে পাস করি, তারপরে ইন্টার্নশিপ অবজারভেশন, তারপরে এমডি মেডিসিন করেছি 2012 থেকে 15। তারপরে আবার এসআরশিপ করি এবং 2017 থেকে 20 ডিএম কার্ডিওলজি করে 2020 পরে আমি বর্ধমানে এসে অনাময় হাসপাতালের সাথে যুক্ত হয়েছিলাম। দিয়ে 4 বছর আমি অনাময় ছিলাম। এখন আমি শুধু প্রাইভেটলি প্র্যাকটিস করছি মেনলি। অনাময় আবার যখন আমাদের বেরোবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা তখন আবার আমার জয়েন করার ইচ্ছা আছে, মানে গভর্নমেন্ট জয়েন করার ইচ্ছা আছে। আপাতত আমি আমার নিজের একটা সেট আপ, যেখানে আমি একজন পার্টনার, মানে পুরোপুরি আমার সেট আপ তো নয়, একটা ক্যামব্রিজ হসপিটাল যেটা আগে থেকে ছিল সেইখানে কার্ডিওলজি ইউনিটটা, মানে 2023 সালে আমি 50% পার্টনারশিপে ওখানে কার্ডিওলজি ইউনিটটা শুরু করি এবং সেখানে ক্যাথল্যাব বসাই। এটা ক্যাথল্যাবটা ছিল না আগে ক্যামব্রিজ, এবং তখন থেকে আমি প্রাইভেটলি ওখানেই যা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বা যে কোনো আমাদের যে কার্ডিয়াক ইন্টারভেনশনের যে কেসগুলো হয় সেগুলো আমি ওখানে করি। তার আগে আমি বর্ধমানে কিমস, বেঙ্গল প্রেস এই দুটো জায়গাতে করতাম। এখন আমি এক্সক্লুসিভলি ক্যামব্রিজ হাসপাতালেই করি এবং ওখানে যে আমাদের কার্ডিয়াক সেটআপ বা কার্ডিয়াক টিম, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিয়াক কেয়ার ইউনিটের যে স্টাফ, সেগুলো সবই আমার মানে নিজে থেকে রিক্রুট করা এবং আমার সাথে যারা আগে কাজ করেছে অন্য জায়গায় সেখান থেকেই যাওয়া। এবার আমি এরকম বাইরে আমার ওপিডি করতে খুব ভালো লাগে, মানে নর্মাল পেশেন্ট, কার্ডিয়াক স্টেবল পেশেন্ট বা মেডিসিন পেশেন্ট দেখতে আমার খুব ভালো লাগে। তাই জন্য এরকম আমি এখানে যেরকম ওপিডি করতে আসছি, আমি মেমারি বা আরো আশেপাশে নতুন হাতার অনেক জায়গাতে আমি ওপিডি করে থাকি। এবার আজকে আমাদের মিটিং করার একটা মূল উদ্দেশ্য যে মানে অ্যাজ এ ডক্টর আমি যে আপনাদের এখানে আসছি সেটা আপনাদেরকে জানানো, মানে আমি অ্যাভেলেবল থাকি এবং বর্তমানে ছেলে, আমার বাড়ি বর্তমানে, এবং বর্তমানে আমি বলছি সন্ধ্যের পর থেকে আমি ক্যামব্রিজ হাসপাতালে বা বর্তমানেই থাকি আর কি। যে কোনো ইমার্জেন্সি, কার্ডিয়াক ইমার্জেন্সি আপনারা যদি কেউ কিছু ফেস করেন, আপনাদের কোনো পেশেন্টের যদি কিছু অসুবিধা হয়, আমি তো আমার নাম্বার তো দেওয়াই আছে, আপনারা ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো রকম কিছু আপনাদের পেশেন্টের যদি বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা কোনো রকম অসুবিধা হয় তাহলে কোথায় যেতে হবে, কিভাবে কি সুবিধা পেতে পারে। এখন তো জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপার থাকে, আর অনাময় আর আমাদের যে বর্ধমান মেডিকেল কলেজ সেটা এতটাই ওভারলোডেড থাকে। ইভেন আমিও যখন অনাময় কাজ করেছি আমরা দেখেছি যে ওই কয়েকটা বেডের মধ্যে অতগুলো পেশেন্টকে অ্যাকোমোডেট করা সত্যি সম্ভব নয়, এবং দুপুর 2টোর পর থেকে অনাময়তে কোনো ইমার্জেন্সি অ্যাডমিশন হয় না। তো এই জিনিসগুলোই মানে একটু মাথায় রেখে যখন প্রয়োজন বা আপনাদের কোনো যদি কিছু ডাউট থাকে, এই যে আজকে যেরকম আমি এটা জাস্ট একটা কি বলবো বলে আমি জাস্ট ইসিজির ব্যাপারে একটু বলার জন্য এই স্লাইডগুলো নিয়ে এসেছি। তো কোনো যদি কিছু কনফিউশন থাকে কি করতে হবে না করতে হবে, আমাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার সবই দেওয়া থাকবে, ঠিক আছে। এবার ইসিজি, মেনলি ইসিজিটা আলোচনা করা এই জন্যই কারণ আমরা জানি যে হার্ট অ্যাটাক কিন্তু একটা প্রচন্ড রাইজিং, মানে এখন ইন্ডিয়াতে
ওয়ান অফ দ্য মোস্ট মানে কিলার্স অফ ডিজিজ বা মর্টালিটি সবচেয়ে বেশি কিন্তু হার্ট অ্যাটাক থেকেই হয়। এবং সবচেয়ে প্রবলেম হচ্ছে যে হার্ট অ্যাটাকটা আমাদের অনেক সময় টাইম দেয় না। মানে আমরা যতক্ষণে আর কি পেশেন্ট আমাদের গ্যাসের ব্যথা থেকে মানে বেরিয়ে এসে ওরা ভাবতে শুরু করে যে না এটা তাহলে হার্টের ব্যথাই হচ্ছে, ততক্ষণে কিন্তু অনেকটাই আমাদের টাইম নষ্ট হয়ে যায়। তো এইখানে আমি একটা কথা বলবো, যদি দেখেন যে পেশেন্টের বয়সটা 40-এর ওপর, হ্যাঁ, এবং পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি আছে কিনা। রিস্ক ফ্যাক্টর মানে কি, আমাদের যেরকম হাইপার টেনশন, হ্যাঁ মানে প্রেশার, সুগার মানে ডায়াবেটিস মেলিটাস, তারপরে স্মোকিং, হ্যাঁ, এবং মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল ওমেন মানে যাদের মেনোপজ হয়ে গেছে, এরকম টাইপের রিস্ক ফ্যাক্টরগুলো যদি দেখেন, বা ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং আছে, হয়তো কারোর বাড়িতে কারোর বাবা কাকার বা কারোর জ্যাঠার বাইপাস হয়েছে বা কারোর হার্ট অ্যাটাক হয়েছিল, কেউ হয়তো স্টেন্টিং হয়েছিল, সেই সব পেশেন্টদের কিন্তু একদমই প্রথম ডায়াগনোসিস গ্যাসের ব্যথা হবে না। যে ইসিজি নর্মাল থাক, প্রপটি আমরা করতে পারি আজকাল, প্রপটি নর্মাল থাক, তা হলেও আপনাদের যেটা প্রথম দায়িত্ব থাকবে, প্রথমে লোডিং ডোজটা খাইবে। তারপরে যখনই আপনি কোথাও রেফার করুন, ঠিক আছে, সেটা আমার কাছে রেফার করুন, অনাময় করুন, কি অন্য ডাক্তারবাবুর কাছে করুন, লোডিং ডোজটা কিন্তু অবশ্যই খাইবেন। আর লোডিং ডোজ মানে 300 মিলিগ্রাম যেটা চিউয়েবল অ্যাসপিরিন ট্যাবলেট হয়, ঠিক আছে, চিবিয়ে খেতে বলবেন, এবং ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম এবং অ্যাটোরভ্যাস্টাটিন 80 মিলিগ্রাম, এই তিনটে বেসিক জিনিস দিয়ে দেবেন। তার সাথে আপনি সরবিট্রেট দিতে পারেন বা নিকোরান বা অন্য যা আর অ্যান্টি অ্যানজাইনা যেটা আমরা বলি ওষুধ আছে সেগুলো দিতে পারেন, কিন্তু এই অ্যাসপিরিন 300, ক্লোপিডোগ্রেল 300 আর অ্যাটোরভ্যাস্টাটিন 80 এটা কিন্তু দেবেনই দেবেন, মাস্ট। এবং সরবিট্রেটের ক্ষেত্রে একটা আমি কথা বলবো, যেটা আমি অনেক আমার পেশেন্টদের থেকে পাই, যে পেশেন্টের একটা কিছু বুক ধড়ফড় করলো কি মাথা ঘোরালো কি যাই হলো, একটা কিন্তু টেন্ডেন্সি আছে গ্রামের দিকে যে আমি প্রথমেই ওকে একটা জিভের তলায় সরবিট্রেট দিই। কিন্তু সরবিট্রেটটা কিন্তু কোনো ওষুধ মানে ডিজিজ প্রসেসটাকে করছে, টার্গেট করছে সেরকম ওষুধ তো নয়, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের প্রেশারটা দেখা। পেশেন্টের প্রেশার যদি কমের দিকে থাকে তাহলে কিন্তু সরবিট্রেট দিলে আরো এতে বিপরীত হবে, ঠিক আছে। প্রেশার কিন্তু হঠাৎ করে, যেহেতু আমরা ওটা সাবলিঙ্গুয়ালি দিচ্ছি, জিভের তলায় দিচ্ছি, ওটা র্যাপিড অ্যাবজর্পশন হয়ে কিন্তু প্রেশার আরো ফল করে দেবে। এবং পেশেন্টের যদি প্রেশার অলরেডি কম হয়ে থাকে, বা পেশেন্টের যদি একটা টাইপ অফ হার্ট অ্যাটাক যেটা আমরা ইনফিরিয়র ওয়াল এমআই বলছি, ঠিক আছে, সেটাও হয়ে থাকে, তাহলেও কিন্তু সরবিট্রেট কিন্তু প্রবলেম করতে পারে। আপনি আগে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অ্যাটোরভ্যাস্টাটিন দিয়ে দিন আপনার যদি মনে হচ্ছে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, তারপরে আপনি সরবিট্রেট দিন, প্রেশারটা দেখে নিন, প্রেশার যদি নর্মাল থাকে দিন, অসুবিধা নেই। তো সরবিট্রেট ইজ নট দ্য মেইন মেডিকেশন। মেইন মেডিকেশন কিন্তু অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল আর অ্যাটোরভ্যাস্টাটিন। এইবার আপনাদের যদি হাতের কাছে ইসিজি থাকে তাহলে অবশ্যই ইসিজি করাবেন, এবং ইসিজিতে যদি আপনি বুঝে যান যে হ্যাঁ পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে তো অবশ্যই আপনাকে পেশেন্টকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া উচিত। পেশেন্টকে একদম সাজেশন দেবেন না যে এইটা গ্যাসের ব্যথা হলেও হতে পারে, পেশেন্টকে আগেই বলে দিন, তারপরে সে যাবে যাবে না সেটা তো তার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদের ডাইরেকশন কিন্তু এটাই থাকা উচিত যে তোমার এটা কিন্তু হার্টের প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবার এখানে আরো জিনিস কয়েকটা থাকে যে পেশেন্টরা অনেক সময় মাথা ঘোরায়, অজ্ঞান হয়ে যায়, মানে যে দুটো মেইন কার্ডিয়াক ইমার্জেন্সি আমি সেটা বলছি। একটা তো বুকে ব্যথা গেল, যেটা আমরা হার্ট অ্যাটাক হিসেবে করছি। সেকেন্ড ইমার্জেন্সি হচ্ছে মাথা ঘোরা বা অজ্ঞানের মতো হয়ে যাওয়া। একটা জিনিস হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম শুধু গ্রামের দিকে নয়, আমাদের শহরের দিকেও আমরা যারা মেডিসিন প্র্যাকটিস আমি করতাম আগে বা এখন যারা করছেন, একটা স্পন্ডাইলোসিস, একটা আমরা ঘাড়ের এক্সরে করলে এখন আমাদের যা লাইফস্টাইল, একটা ইয়ং এজেও কিন্তু আপনি স্পন্ডাইলোসিস পাবেন। কিন্তু স্পন্ডাইলোসিসের জন্য মাথা ঘোরাতে পারে, কিন্তু স্পন্ডাইলোসিসের জন্য কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে। স্পন্ডাইলোসিসের জন্য কিন্তু পেশেন্টের ওই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে বা ব্ল্যাক আউট হয়ে আবার ফিরে আসা, যেটা টিপিক্যাল হার্টের কারণে হয়, সেটা কিন্তু হবে না। তো তাই জন্য সবকিছু কিন্তু আমাদের স্পন্ডাইলোসিস দিয়ে এক্সপ্লেন করলে হবে না। যদি আপনি ইসিজিতে একটা মিনিমাম কিছু চেঞ্জেসও দেখেন, হ্যাঁ, যেরকম অনেক সময় দেখবেন লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক বা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই জিনিসগুলো যদি ইসিজিতে থাকে
তাহলেও কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে একজন কার্ডিওলজিস্টকে দেখাতে, এবং পেশেন্টকে তখন ইকো, অল্টার, এই ফার্দার ইনভেস্টিগেশন গুলো কিন্তু করানো জরুরি। শুধু স্পন্ডাইলোসিস দিয়ে কিন্তু সবকিছু এক্সপেক্ট হবে না, এবং স্পেশালি যদি পেশেন্টের বয়স বেশি হয়। একটা পেশেন্টের কম বয়স হলো আপনি অতটা ইয়েটাকে বললেন না, ঠিক আছে, কিন্তু বয়স বেশি মানে আর এই জিনিসগুলো ইসিজিতে যদি মিনিমাম কিছু পাওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একজন কার্ডিওলজিস্টকে পাঠিয়ে অল্টার, ইকো এগুলো অবশ্যই আপনারা অ্যাডভাইস করবেন, ঠিক আছে। আর সেক্ষেত্রে কিন্তু ওই অজ্ঞান হয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একদমই সরবিট্রেট দেওয়ার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে আপনি জাস্ট পেশেন্টের প্রেশার দেখে যদি কিছু ইয়ে লাগে, আর হার্ট রেটটা যদি দেখেন যে কমে গেছে, মানে বিলো 40 চলে যাচ্ছে, যেটা আমরা এখন সহজেই পালস অক্সিমিটার দিয়েও দেখতে পারি, বা আপনি স্টেথোস্কোপ দিয়েও দেখতে পারেন, দেখে তাহলে আপনি ওই অর্সিপ্রেনালিন বা অর্সিবেস যে ওষুধটা আছে ওইটা আপনি দিতে পারেন, যে দিনে একটা করে দুবার খেলো, সেটা দিতে পারেন। সেটা যদিও ফুল প্রুফ নয়, কিন্তু ওইটা একটা টেম্পোরারি মেজার কার্ডিওলজিস্টের কাছে যাওয়ার আগে বা অল্টার বা ইকো করার আগে, যাতে কিছু সময়ের জন্য হার্ট রেটটা যাতে থাকে, বা অ্যাট্রোপিন ইনজেকশন যেটা আপনারা দিয়ে থাকেন সেটাও দিতে পারেন যদি হার্টের গতিটা 40-এর নিচে নেমে যায়। কিন্তু সবসময় চেষ্টা করবেন যে ওই অবস্থাতে পেশেন্টের যতটা তাড়াতাড়ি একটা ইসিজি যদি কোনোভাবে বার করা যায়, কারণ একটা ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট, যে পেশেন্টের ওই সময় কি হচ্ছিল, যদি সম্ভব হয় তাহলে ইসিজিটা করতে হবে, বা নিয়ারেস্ট কোনো হাসপাতাল বা সেটা যেখানে ইসিজি অ্যাভেলেবেল আছে। আজকাল বাড়িতে বাড়িতে গিয়েও তো অনেকে ইসিজি, বা আপনাদের কাছেও অনেকের কাছে ইসিজি মেশিন আছে, হ্যাঁ, তাহলে ইসিজিটা কিন্তু একটা যে কোনো একটা বার করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বেসিক, যেগুলো কার্ডিয়াক ইমার্জেন্সি মেন, যেগুলো আমরা ফেস করি। আবার অনেকে বুক ধরপড় করে ওঠে, উল্টোটাও হচ্ছে, একটা যেমন আমি বললাম হার্ট ব্লকের, যেটা হার্টের গতি কমে 40-এর নিচে চলে যাচ্ছে, অনেকের কিন্তু আবার বুক ধরপড় করে ওঠে, ধরপড় করে ঘাম টাম দেয়, হ্যাঁ, গলার এখানটা লাফাতে থাকে, এই কমপ্লেন গুলো থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ইসিজি বার করাটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় যেটাকে আমরা বলি পিএসপিটি, হ্যাঁ, মানে হার্টের গতিটা 150-180 এর উপরে চলে যায়, 200-র উপরে চলে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু ওই ইসিজি ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইসিজি ডকুমেন্টেশন না থাকলে আমাদের কাছে যখন পৌঁছাচ্ছে পেশেন্টটা, বা পরে যে কোনো কার্ডিওলজিস্টের কাছে পৌঁছাচ্ছে, তখন আমরা যখন ইসিজি করছি, তখন যেহেতু পেশেন্টের সিমটমটা নেই, তখন কিন্তু আমরা ওই জিনিসটা ওই ইসিজি দেখে কিছুতেই বুঝতে পারবো না। হার্ট অ্যাটাক পরবর্তী ইসিজি দেখে বোঝা যাবে, কিন্তু এই যে হার্টের গতি কমে গেলে কি হচ্ছে বা হার্টের গতি বেড়ে গেলে কি হচ্ছে, এই অ্যারিথমিয়া ব্যাপারটা কিন্তু যেই মোমেন্টে হচ্ছে, সেই মোমেন্টে বা তার যত তাড়াতাড়ি ইসিজি করা যায় তত কিন্তু সুবিধা, ঠিক আছে, তাহলে রোগটা এক্স্যাক্টলি ডিটারমাইন হবে। এই গেল হচ্ছে কি ইমার্জেন্সি ব্যাপারগুলো। আর আরেকটা যেটা আমাদের কাছে আছে, যেটা প্রিভেন্টিভ কার্ডিওলজি, যেখানে আপনি ডায়েটারি অ্যাডভাইস পেশেন্টকে দেবেন, বা নর্মালি ওষুধ দেবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে তো প্রেশার কন্ট্রোল করা, সুগার কন্ট্রোল করা, এইগুলো নিয়ে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আর ডায়েটারি অ্যাডভাইসের মধ্যে একটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন, যে একটা হার্টের পেশেন্টের কাছে কিন্তু মিষ্টি জিনিসটা একটা বিষের মতো, সোজা কথা, ঠিক আছে। তো আপনি যতটা চেষ্টা করবেন তাদেরকে অ্যাডভাইস দেবেন যে চিনি, মিষ্টি, মানে যেগুলোতে কন্টেন্স ফর্ম অফ সুগার থাকছে, সেই জিনিসটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে, এবং রেড মিটটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে, এই দুটো। বাকি কিন্তু আমি মানে একদমই কোনো মাংসই খেতে পারবো না, মাছ খেতে পারবো না, ডিম খেতে পারবো না, এরকম কিন্তু অ্যাডভাইস কোনো দরকার নেই। ডিম সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর সমেত খাওয়া যায়, ঠিক আছে, কারণ ওইটার মধ্যে যে প্রোটিন সেটা হার্টের পেশেন্টের দরকার। মাছ খাওয়া যাবে, ইভেন বড় মাছও মাঝে সাথে খাওয়া যাবে, অসুবিধা নেই। ভাত, ডাল, তরকারি সব খাওয়া যাবে, চিকেন খাওয়া যাবে, ঠিক আছে। তো ডায়েটারি অ্যাডভাইসটা, আর রোজ একটু করে টক দই, টক দইতে এত মানে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রিবায়োটিক, প্রোবায়োটিক এগুলো থাকে, সেগুলো কিন্তু হার্টের পক্ষে খুবই ভালো। মানে এগুলো আমি সব বলছি যেগুলো পেশেন্টের অলরেডি ধরে নিন হার্টের ডিজিজ ধরা পড়েছে, এবং তারা ডায়েটারি অ্যাডভাইস আপনাদের কাছ থেকে চাইছে, ঠিক আছে। এবং আরেকটা কথা, জল মানে ফ্লুইড রেস্ট্রিকশন যেটা আমরা বলে থাকি, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে যে পেশেন্টের হার্টের যেটা ইজেকশন ফ্র্যাকশন, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন, যেটা আমরা ইকোতে পেয়ে থাকি, বা হার্টের পাম্পিং ক্ষমতা, যেটা কমন ল্যাঙ্গুয়েজে বলি, সেইটা যদি নর্মাল থাকে, হার্ট অ্যাটাক হলেই যে পাম্পিং ক্ষমতা সবসময় কমবে তার কোনো মানে নেই।
কিছু কিছু হার্ট অ্যাটাকে যেরকম অ্যান্টিরিয়র ওয়াল এমআই, যেখানে একটা বড় শিরা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে, এবং যারা একটু হাঁপানি থাকবে, যাদের শ্বাসকষ্ট থাকবে, তাদের কিন্তু ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে। কিন্তু ইনফিরিয়র ওয়াল এমআই বা যাদের হয়তো এন্ড স্টেমি হয়েছে, আনস্টেবল অ্যাঞ্জাইনা, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশনের দরকার নেই। তাই জন্য সবাই হার্টের পেশেন্ট মানেই যে আমাদের জল কম খেতে হবে তা কিন্তু নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা গ্রুপ অফ পেশেন্ট হচ্ছে আমাদের, যেটা আমাদের ইন্ডিয়াতে এখনো খুব কমনলি হচ্ছে, যেটা রিউম্যাটিক হার্ট ডিজিজ, যেটা আমরা দেখি যে ভালভটা আমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে পেশেন্টের, যেটা মাইট্রাল ভালভ বা অ্যাওর্টিক ভালভ ড্যামেজ হচ্ছে। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু যাদের অপারেশন হয়ে যাচ্ছে, বা যারা হয়তো কোনো ব্লাড থিনার, মানে যেরকম দেখে থাকবেন অ্যাসিড ড্রম, ওয়ারফেরিন, এই ওষুধগুলো যারা খাচ্ছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডায়েটারি রেস্ট্রিকশনগুলো আরো বেশি থাকবে। যেরকম শাক জাতীয় খাবার, ফুলকপি, বাঁধাকপি, এইগুলো একদম বন্ধ করে দিতে হবে, কারণ ইট হিন্ডারস উইথ দ্য অ্যাবজর্পশন অফ ওয়ারফেরিন মেনলি। অ্যাসিড ড্রম অতটাও করে না, কিন্তু দুটোর ক্ষেত্রেই আপনি বলে দেবেন যে এই জিনিসগুলো মানে ভিটামিন কে ডেফিসিয়েন্ট ডায়েট আমাদের বলতে হবে, ঠিক আছে। সেগুলো সেরকম লিফলেটও পাওয়া যায় আজকাল, ইন্টারনেটে সবই অ্যাভেলেবল থাকে, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে অনেকের গ্রামের পেশেন্টের ধারণা হয়ে যায় যে অমুক পেশেন্ট হার্টের পেশেন্ট, শাক খাচ্ছে না, তাহলে হয়তো আমিও শাক খেতে পারবো। কিন্তু ব্যাপারটা ওটা নয়, এটা আমাদের একটু এডুকেট করতে হবে যে স্পেসিফিক পেশেন্টদের জন্য স্পেসিফিক অ্যাডভাইস, ঠিক আছে। তো এইগুলোই মোটামুটি এই ক্যাটাগরি অফ পেশেন্টই থাকবে। একটা হচ্ছে হার্ট ব্লক, একটা হচ্ছে হার্টের গতি অ্যারিথমিয়া হওয়া, একটা হার্ট অ্যাটাক, আরেকটা বললাম রিউম্যাটিক হার্ট ডিজিজ, আরেকটা হচ্ছে যেটা প্রিভেন্টিভ কার্ডিওলজি। এই গ্রুপ অফ পেশেন্টগুলোই, আর হার্ট ফেলিওর পেশেন্ট, এই গ্রুপ অফ পেশেন্টগুলোই মেনলি আপনারা পাবেন। এবং এইগুলোর ক্ষেত্রে আপনাদের একটু কিছুটা ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট যেগুলো বললাম, আর খুব শ্বাসকষ্ট যাদের হচ্ছে তাদেরকে অবশ্যই আপনারা যেন নেবুলাইজেশন দেন, সেটা তো দেবেন। এবার যদি ওর আগের কোনো হিস্ট্রি থাকে যে হ্যাঁ ওর হার্টের রোগ ছিল, ওর একটা ভালভের রোগ ছিল, বা ওর হার্ট ফেলিওরের কোনো হিস্ট্রি ছিল, বা ওর একটা পুরনো ইকো আছে, বা কোথাও ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা আছে যে ইনজেকশন ফ্র্যাকশনটা কম, ইনজেকশন ফ্র্যাকশন কম মানে লেস দেন 50% হচ্ছে অ্যাবনর্মাল, মোর দেন 50% হচ্ছে নর্মাল। তো সেই ক্ষেত্রে আপনি একটা ল্যাসিক্স ইনজেকশনও দিতে পারেন, যেটা খুব কিন্তু পেশেন্টকে রিলিফ দেবে একদম শুরুতেই, বিফোর মানে আগে আপনি যখন রেফার করে দিচ্ছেন বা কোথাও পাঠিয়ে দিচ্ছেন, তার আগে ল্যাসিক্স ইনজেকশনটা দিলে কিন্তু পেশেন্ট অনেকটা রিলিফ পাবে। তো এই ইমার্জেন্সি মেডিকেশনগুলো একটু মাথায় রাখতে হবে, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, অ্যাটোমাস্ট্যাটিক, ল্যাসিক্স, আর কিছু কিছু ক্ষেত্রে সরবিট্রেট, এইগুলো কিন্তু একটু মাথায় রেখে দিতে হবে। এবার ইসিজি ইন্টারপ্রিটেশনের মধ্যে মেন হচ্ছে কেন ইসিজি করতে হবে, মূলত আমি বললাম যে পেশেন্টের সিমটম থাকলে ইসিজি করবেন, বা এক্সামিনেশন ফাইন্ডিং এ আপনি যদি স্টেথোতেও মনে করেন যে আমি হার্টবিট দুটো ছাড়া অন্য কিছু শুনতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও ইসিজি করতে হবে। আচ্ছা, এটা চেঞ্জ করুন, চেঞ্জ করুন। এইগুলো তো ইসিজির লিড প্লেসমেন্ট গুলো, যেগুলো হচ্ছে যে মেন তো লাল মানে রেড কালারের যেটা থাকে সেটা ডান হাতে থাকে, ঠিক আছে, কালো এবার কালো কালারের যেটা থাকে সেটা হচ্ছে আপনার ডান পায়ে, আর হলুদটা হচ্ছে বাঁ হাতে, আর সবুজটা হচ্ছে বাঁ পায়ে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে আর্ম লিড গুলো দিতে হবে। আর চেস্ট লিড গুলো যেরকম এখানে ছবিটাতে দেখাচ্ছে, যে আপনাদের প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে ডান দিকে, স্টার্নামের ডান দিকে হচ্ছে V1 থাকবে, সেম ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে স্টার্নামের বাঁ দিকে হচ্ছে V2 থাকবে, এবং V4টা থাকবে কিন্তু ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইন। তাহলে আগে V1, V2, তারপরে V4 আপনাকে প্লেস করে দিতে হবে। V3 will be in between V2 and V4, ঠিক আছে। আর V5, V6 হচ্ছে anterior axillary line আর mid axillary line in the same level of V4, এরকম ভাবে কিন্তু লিস্টগুলো প্লেস করতে হবে। এবার মিড ক্লাভিকুলার লাইন মানে আমাদের যে এখানে ক্লাভিকুলার যে মোড়টা আছে ওর মাঝামাঝি একটা লাইন ইমাজিন করে নেবেন। আর anterior axillary line মানে আমাদের অ্যাক্সিলা যেখানে স্টার্ট হচ্ছে
সেইখানে যে অ্যান্টেরিয়র ফোল্ডটা তার বরাবর, আর মিড অ্যাক্সিলারি লাইন হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়রের মাঝামাঝি একটা লাইন, সেটা মিড অ্যাক্সিলারি। তো এইগুলো দেখে আপনাকে ইজিলি এটা বসাতে হবে। এইবার এইটা হচ্ছে ওই যেটা আমি বললাম যে কি টাইপ অফ হার্ট অ্যাটাক, কি টাইপ অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটা আপনি এই লিডের কোন লিডে চেঞ্জগুলো আসছে সেইটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো মেনলি ওই যেগুলো চেস্ট লিড থাকে সেগুলো এলে অ্যান্টেরিয়র, আর যদি 2-3 এবিএফ এ থাকে সেটা হচ্ছে ইনফিরিয়র। এই দুটোই মেন জানলে হবে। তারপরে এটা তো আপনি হার্ট রেট এবং ইয়েটা দেখার জন্য আমাদের প্রথমে যে কোন স্পিডে ইসিজিটা নেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশনটা আপনাকে মনে রাখতে হবে যে 25 মিলিমিটার পার সেকেন্ডে থাকবে, আর একটা মানে মিলিভোল্ট 10 মিলিমিটার হবে। এই দুটো হচ্ছে ক্যালিব্রেশন, ঠিক আছে? এই রেফারেন্সটা দেখবেন, এই যে ডান দিকের ছবিটা, যেটা এই ডান দিকের ছবিটা কিন্তু সব ইসিজিতে একটা সাইডে থাকে, ঠিক আছে? এই যে দেখুন এখানে কিন্তু এই বাঁদিকে দেখুন এই যে স্ট্যান্ডার্ডটা ইয়ে করা আছে এবং নিচে লেখা আছে 25 mm per second 10 মিলিমিটার পার মিলিভোল্ট, ঠিক আছে? এবার রেট তো জানেন যে 300 দিয়ে যতগুলো বিট স্কোয়ারস আছে দুটো আর ওয়েভের মাঝে, ইউ ডিভাইড বাই দ্যাট ইউ গেট দ্য রেট, বা 1500 ডিভাইড বাই স্মল স্কোয়ার, ঠিক আছে? এবার নর্মাল রেট হচ্ছে 60 to 100, 60 এর নিচে হলে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া এবং 100 এর উপরে গেলে ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখতে হয় যে রেগুলার আছে না ইরেগুলার আছে, মানে প্রতিটা কিউআরএস পরপর সেম ডিস্টেন্সে আসছে না কোনো ভ্যারি করছে, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম, যেটা আমি বললাম অ্যারিথমিয়ার মানে ক্লাসিফিকেশন। তো অ্যারিথমিয়া হচ্ছে এইটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে যদি অ্যারিথমিয়াতে দেখেন যে হার্টের রেটটা খুব বেশি আছে, তাহলে যেটা একটা মেডিসিন যেটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে বিটা ব্লকার, বা যেটাকে আমরা বলি মেটেক্সেল বা মেটোপ্রোলল যেটাকে বলে, ঠিক আছে? সেই মেডিসিনটা আপনি দিতে পারেন। এছাড়া কিন্তু অন্য অনেক মেডিসিন হয়, কিন্তু সেগুলো ইমার্জেন্সি বেসিসে দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওগুলোর অনেক ইন্ডিকেশন থাকে। একমাত্র বিটা ব্লকারেরই একটা মোটামুটি ওয়াইড রেঞ্জ অফ ইয়ে আছে, ঠিক আছে? এবার এখানে হার্ট রেট ওই যেটা বললাম যেভাবে দেখতে হয়, ঠিক আছে? এখানেও দেখুন 1, 2, 3 মোটামুটি 4টে স্কোয়ার, তাহলে রেটটা ওই অলমোস্ট 75 to 80 মাঝে হবে, ঠিক আছে? রেগুলার তো বলে দিলাম যে একই ইন্টারভ্যালে আসছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, অ্যাক্সিসটা বার করার জন্য মেনলি আমি বলবো এত ঝামেলার মধ্যে যাওয়ার কিছু নেই, শুধু লিড 1 আর লিড এরিয়া এখানে যেটা লেখা আছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দুটোই যদি পজিটিভ থাকে কিউআরএস কমপ্লেক্সটা মানে প্রিডমিনেন্টলি পজিটিভ, আপনাকে দেখতে হবে যে কিউআরএসটা কতটা পজিটিভ যাচ্ছে কতটা নেগেটিভ যাচ্ছে, দিয়ে ডিটারমাইন করতে হবে যে প্রিডমিনেন্টলি ওটা পজিটিভ না নেগেটিভ। যদি প্রিডমিনেন্টলি পজিটিভ দুটোতেই থাকে তাহলে নর্মাল অ্যাক্সিস, যদি লিড এবিএফ এ প্রিডমিনেন্টলি পজিটিভ থাকে এবং লিড 1 এ নেগেটিভ থাকে তাহলে ওটা রাইট অ্যাক্সিস, আর যদি উল্টোটা হয় তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর দুটোতেই যদি নেগেটিভ থাকে তাহলে ওটা নর্থ ওয়েস্ট অ্যাক্সিস বা ইনডিটারমিনেট অ্যাক্সিস, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। এগুলোতে যেরকম এক্সাম্পল দিয়েছে যে প্রথমটা নর্মাল অ্যাক্সিস, দ্বিতীয়টা হচ্ছে লেফট অ্যাক্সিস, তৃতীয়টা হচ্ছে রাইট অ্যাক্সিস। পিওএম অ্যাবনর্মালিটিটা অতটাও আমাদের ইমার্জেন্সি বেসিসে কিছু লাগে না, হ্যাঁ? পিওএম এর হাইট এবং পিওএম এর যে উইথ থাকে সেটা দেখতে হয়। নর্মাল হাইট হচ্ছে পিওএম এর 2.5 মিলিমিটার, তার বেশি হলে ওটাকে অ্যাবনর্মাল ভাবতে হবে। আর নর্মাল পিওএম এর লেন্থ হচ্ছে 2 স্মল স্কোয়ার বা 0.08 সেকেন্ড বা 8 মিলি সেকেন্ড, এর থেকে বেশি হলে ওটাকে অ্যাবনর্মাল ভাবতে হবে, ঠিক আছে? এবার এইগুলো যে কারণে বাড়ছে সেই কারণগুলো কিন্তু খুব একটা ইমার্জেন্সি আমাদের কেসে খুব একটা কিছু দরকার থাকে না, কারণ ইমার্জেন্সি কেসে অন্য আরো অনেক ইন্ডিকেশন গুলো থাকে যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে এগুলো নর্মাল ইন্টারভ্যাল গুলো লেখা আছে। একটা পিআর ইন্টারভ্যাল হচ্ছে যে সবসময় পিওএম এর শুরু থেকে কিউআরএস এর শুরু অবধি, এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। এটা ইম্পর্টেন্ট কেন? এটা 0.20 সেকেন্ড বা যেটাকে বলে যে 5 স্মল স্কোয়ার, তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম বা হার্টের যে কন্ডাকশন সিস্টেম তাতে একটা প্রবলেম হচ্ছে, এটা আমাদের ভাবতে হবে। সিমিলারলি কিউআরএস যেটা আমাদের আছে, এই যে দ্বিতীয় ইয়েতে দেখাচ্ছে, কিউআরএসটাও যদি
মোটামুটি 0.10 সেকেন্ড বা 1 to 2 স্মল বক্সেস, তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের ভাবতে হবে যে এখানেও কিন্তু কন্ডাকশন সিস্টেমে প্রবলেম হচ্ছে। পিআর ইন্টারভ্যালটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম থেকে মোটামুটি এভি নোড যেটা বলে সেইখানে আসার যে দূরত্বটা সেটা ইন্ডিকেট করছে, আর কিউআরএসটা ইন্ডিকেট করছে আমাদের ভেন্ট্রিকেলের মধ্যে যে ইয়েটা স্প্রেড করছে ইলেকট্রিক্যাল ইম্পালসটা সেটাকে ইন্ডিকেট করছে। তাহলে কিউআরএস বাড়া মানে আমাকে ভাবতে হবে যে আমার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের যে কন্ডাকশন সেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ভেন্ট্রিকেলের সিস্টেমে কিছু একটা প্রবলেম হচ্ছে। আর পিআরটা যদি প্রলং থাকে, কিউআরএসটা যদি নর্মাল থাকে, তাহলে ভাবতে হবে আমাদের ওই এভি নোড বা ভেন্ট্রিকেল অব্দি আসাতে কিছু একটা প্রবলেম হচ্ছে। কিউটি ইন্টারভেলটা অতটাও ইমার্জেন্সি কিছু নয়। এই যে এটা যেটা বললাম যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এটা হচ্ছে আপনারা যখন দেখছেন যে কিউআরএস এর ডিউরেশনটা মোর দ্যান 0.12 সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়ে যাচ্ছে। আমি বললাম যে কিউআরএস নরমাল হচ্ছে 0.10 সেকেন্ড, তো 0.10 সেকেন্ড থেকে 0.12 সেকেন্ড অবধি হচ্ছে ইনকমপ্লিট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, আর 0.12 বেশি হয়ে গেলে কিন্তু কমপ্লিট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই যে এটা হচ্ছে এবার দু রকমের যেটা মেন আমাদের বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আমাদের যেটা মেন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হার্টে সেটা এসএ নোড থেকে শুরু হয়, আমরা জানি যেটাকে বলে সাইনোআর্ট্রিয়াল নোড। সেইখান থেকে শুরু হয়ে বিভিন্ন রকম আমাদের অ্যাট্রিয়াম বা অলিন্দ যে ফাইবারস গুলো আছে সেগুলো দিয়ে স্প্রেড করে এভি নোড অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অবধি যায়, দিয়ে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে হিসপার্কিনজে সিস্টেম বা এগুলোর মাধ্যমে পুরো ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ে। তো এই যে পুরো ভেন্ট্রিকেলে যে ছড়িয়ে পড়ছে এভি নোড থেকে, এখানে দুটো বান্ডেল মেন কাজ করে, একটা লেফট বান্ডেল ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চটা আবার দুটো ভাগ আছে, লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকেল, লেফট পোস্টেরিয়র ফ্যাসিকেল। তো এইগুলোতে গন্ডগোল হলেও কিন্তু আমাদের ওই যেটা আমি বলেছিলাম মাথা ঘোরানো, ব্ল্যাক আউট হওয়া, এই জিনিসগুলো কিন্তু আসে। তো এইটা আপনি ইজিলি দেখে কি করে চিনবেন, এই দুটো প্যাটার্ন আপনাকে মনে রাখতে হবে, ডাব্লিউ প্যাটার্ন আর এম প্যাটার্ন। এই যে দেখুন উইলিয়াম ম্যারো, এই কথাটা মনে রাখতে হবে। এই প্রথম ইসিটাতে দেখুন V1টা আপনাকে দেখতে হবে আর V6টা দেখতে হবে। প্রথম ইসিটা দেখুন V1টাতে একটা ডাব্লুর মতো হয়ে আছে, ঠিক আছে, যেরকম এইখানটা দেখুন এই যে V1টাতে একটা V বা ডাব্লুর মতো হয়ে আছে, তো এটা হচ্ছে ডাব্লু ইন V1। আর V6টাতে দেখুন একটা M এর মতো হয়ে আছে, ঠিক আছে। তাহলে ডাব্লু ইন V1 আর এম প্যাটার্ন ইন V6 এটা যদি হয় সেটাকে ওরা বলছে উইলিয়াম বলে মনে রাখতে। ডাব্লু দেখুন উইলিয়াম কথাটা শুরুতে আছে ডাব্লু, আর উইলিয়াম কথা শেষে আছে এম, আর মাঝে আছে দুটো এল, তার মানে হচ্ছে লেফট বান্ডেল ব্লক, ঠিক আছে। সিমিলারলি আপনি V1 এ যদি এম দেখেন মানে উল্টোটা, এখানে ছিল V1 এ ডাব্লু, এখানে V1 এ এম, আর V6 এ যদি ডাব্লুর মতো দেখেন তাহলে ওটা ম্যারো হিসাবে মনে রাখুন, তাহলে আর মাঝে আছে তার মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ, ঠিক আছে। ডাব্লিউ আর এম প্যাটার্ন চিনলে আপনি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক চিনতে পারবেন। এর সাথে আপনাকে কিন্তু অ্যাক্সিসটা দেখে রাখতে হবে। এই প্রথম ইসিটাতে দেখুন যেরকম এটাতে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, এখানে অ্যাক্সিসটা দেখুন 1 এ পজিটিভ আর এবিএফ এ দেখুন নেগেটিভ। তাহলে 1 এ পজিটিভ আর এবিএফ এ নেগেটিভ মানে কিন্তু এটা হয়ে গেল লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকও আছে, আবার লেফট অ্যাক্সিস ডেভিয়েশনও আছে। দ্বিতীয় ইসিটাতে দেখুন এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, ঠিক আছে, তার সাথে অ্যাক্সিসটা দেখুন 1 এ পজিটিভ এবিএফ নেগেটিভ আগেরটার মতো। তার মানে এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকও আছে, আবার লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লকও আছে। মানে এটাতে কিন্তু যেটা দেখবেন অনেক সময় আমরা দেখে থাকি বাই ফ্যাসিকুলার ব্লক, মানে এখানে কিন্তু দুটো ফ্যাসিকেল গেছে। প্রথমটাতেও দুটো ফ্যাসিকেল গেছে, কারণ লেফট বান্ডেলের নিজেরই দুটো ফ্যাসিকেল আছে, আমি বললাম লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকেল, লেফট পোস্টেরিয়র ফ্যাসিকেল। রাইট বান্ডেল ব্রাঞ্চ যাওয়ার সাথে সাথে দ্বিতীয় ইসিটাতে কিন্তু এই লেফট অ্যাক্সিস ডেভিয়েশন যেহেতু আছে, তার মানে লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকেলটাও গেছে লেফট বান্ডেল ব্রাঞ্চ, ফলে এটাতে কিন্তু দুটো ফ্যাসিকেল আলটিমেটলি ড্যামেজ আছে। তাই এটার ক্ষেত্রেও কিন্তু বাইফ্যাসিকুলার ব্লক। এবার বাইফ্যাসিকুলার ব্লকটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা দেখেছি যে এই যে বাইফ্যাসিকুলার ব্লক যাদের থাকে তারা কিন্তু আলটিমেটলি কমপ্লিট হার্ট ব্লকের দিকে এগিয়ে যায়। কোনো না কোনো দিন কিছু বছরের মধ্যে বা কিছু মাসের মধ্যে কিন্তু এগিয়ে যায়।
আর এই বাইফ্যাসিকুলার ব্লকে পেশেন্টের যদি আপনি সিনকো বা যেটা অজ্ঞান হয়ে যাওয়ার যদি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু ওটাকে একদমই নেগলেক্ট করা উচিত না, ঠিক আছে? হ্যাঁ, বাইফ্যাসিকুলার ব্লক আছে, এখন তো কোনো সিএইচবি নেই বা 2:1 নেই বা কিছু নেই, হ্যাঁ, তার মানে এটা হার্টের থেকে হচ্ছে না, একদম ভুল কথা। ওটা কিন্তু 90% চান্স যে ওটা হার্টের থেকেই হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আপনাকে পেশেন্টকে হল্টার, ইকো এগুলো কিন্তু করাতে হবে, ঠিক আছে? তো এইগুলো গেল বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এবার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা এটা বোঝার জন্য ইসিজিতে আপনাকে V1, V2, V5, V6 এগুলো দেখতে হবে। এটা যেটা বলেছে সাম অফ কিউ অর এস ওয়েভ ইন V1, আর মানে যেটা বেশি থাকবে V1, V2 তে যেটা বেশি থাকবে, আর টলেস্ট আর ওয়েভ ইন V5 আর V6 দুটোর মধ্যে যেটা বেশি থাকবে। যদি অ্যাড করে দেখা যায় 35 মিলিমিটারের বেশি হচ্ছে, তাহলেই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে? তো এরকম কিউএফ নরমালি হচ্ছে V1, AVR 3 এগুলোতে থাকতে পারে, ইভেন V5, V6, 1 AVR এগুলোতেও থাকতে পারে। মেন হচ্ছে কিউএফ গুলো কোনো ডিপ কিউএফ কিনা, ওয়াইড কিউএফ কিনা, এগুলো দেখলে আমরা অ্যাবনর্মাল ভাবতে পারি। এসটি সেগমেন্ট এইটা হচ্ছে এখন যেটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, এসটি সেগমেন্ট। তো এসটি সেগমেন্টে কি হতে পারে, ওটা নর্মাল সেম লাইনে থাকতে পারে, তার সাথে সেম লাইনে থাকতে হবে। ইসিজিতে আপনি দেখবেন যে একটা এই যে টিপি সেগমেন্ট থাকে, মানে এই যে ইউ ওয়েভ কথাটা লেখা আছে, এই ইউ ওয়েভ থেকে নেক্সট যে পি ওয়েভটা শুরু হচ্ছে তার মাঝে যে সেগমেন্টটা, এটাকে বলে টিপি সেগমেন্ট, ঠিক আছে? এই টিপি সেগমেন্টটা কি, এই টিপি সেগমেন্টের ঠিক আছে, এই যে ইসিজিটা টি ওয়েভ ইউ ওয়েভ হয়ে শেষ হলো, তারপরে নেক্সট যে টি ওয়েভটা শুরু হচ্ছে এর মাঝে যে সেগমেন্টটা, ওটাকে বলে টিপি সেগমেন্ট। এই সেগমেন্টটার সাথে আপনাকে এই এসটি সেগমেন্টটাকে কম্পেয়ার করতে হবে, যে ওই সেগমেন্টের তুলনায় এটা কি উঁচুতে আছে না নিচুতে আছে। তো যদি উঁচুতে থাকে তাহলে প্রবলেম, নিচুতে থাকলেও প্রবলেম। এবার ইস্টিমিয়া যেটাকে বলি, মানে ইস্টিমিয়া মানে এখনো হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু হার্টের শিরাতে একটা ব্লকেজ আছে যেটা পেশেন্টের চেস্ট পেন করাচ্ছে, ঠিক আছে? এই পজিশনটা যদি থাকে তখন অনেক সময় এসটি গুলো ডিপ্রেসড হবে, মানে নিচের দিকে যাবে। এই দেখুন পাশে যে নেক্সট ছবিটাতে দেখাচ্ছে। আর কি হয়, টি ওয়েভটাতে চেঞ্জ হয়, মানে টি ওয়েভটাকে ইনভার্টেড হয়ে যায়, উল্টো দিকে চলে যায়, ঠিক আছে? এইগুলো হতে পারে। এই যে এই সিটা যেমন দেখাচ্ছে, এগুলো কিন্তু এসটি গুলো কিন্তু নিচের দিকে অল্প অল্প নেমেছে, দেখুন টিপি সেগমেন্টের সাথে যদি কম্পেয়ার করে। তো এই ক্ষেত্রে কিন্তু যে হার্ট অ্যাটাক হয়ে গেছে তা নয়, কিন্তু পেশেন্টের একটা ইস্টিমিয়া হচ্ছে, মানে একটা ব্লকেজ কিন্তু দেখা দিচ্ছে, এখনো হার্ট অ্যাটাক পর্যায়ে যায়নি। এইটাতে আবার দেখুন এসটি সেগমেন্ট গুলো কিন্তু টিপি সেগমেন্টের তুলনায় উঠে গেছে, দেখতে পাচ্ছেন? তো এইটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সি, এটা অ্যান্টিরিওরাল এমআই হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে পেশেন্টকে রেফার করতে হবে। এবং এটা দেখুন আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যে লিডগুলোতে পজিটিভ মানে এসটিটাকে ওঠাচ্ছে, তার ঠিক ডায়ামেট্রিক্যালি অপোজিট যে লিডগুলো, মানে এই যে 2, 3 এবিএফ মানে ইনফিরিয়ার লিডগুলো, এগুলোতে দেখুন আবার এসটি গুলোকে নিচে নামিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এগুলো রেসিপ্রোকাল চেঞ্জ বলে। আপনাকে কিন্তু যেটাতে এসটি গুলো এলিভেশন হয়ে আছে মানে উঠে আছে, এইগুলোকেই ধরতে হবে, ঠিক আছে? এগুলো এলিভেশন থাকতে কিন্তু আর কোনো ট্রপটি কিচ্ছু করানোর দরকার নেই, সঙ্গে সঙ্গে আপনি পেশেন্টকে রেফার করবেন। কারণ এসটি ডিপ্রেশন হয়ে থাকলে বা শুধু টিউবের ইনভার্সন হয়ে থাকলে তখন কিন্তু আপনি ওটা যে একদম 100% হার্ট অ্যাটাক সেটা কিন্তু বলতে পারবেন না, তখন আপনাকে ট্রপি করাতে হতে পারে। কিন্তু আপনি যদি এরকম একটা ইসিজি পান যেখানে অলরেডি এসটি সেগমেন্টগুলো এলিভেট হয়ে আছে, আর ট্রপি করানোর কোনো দরকার নেই, এই পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে বলেই আপনাকে কিন্তু রেফার করে দিতে হবে। এবার এটা এই লোকালাইজেশন কোথায়, এত ডিটেলস আমার মনে হয় কোনো দরকার নেই। এই ইসিটাতে দেখুন কয়েকটা জায়গায় দেখুন এসটি গুলো ডিপ্রেস হয়ে আছে, যেমন V1, V2, V3, হ্যাঁ, তারপরে AVL, কিন্তু এসটি গুলো আবার উঠে আছে দেখুন 2, 3 AVL। তো এই যে 2, 3 AVL এ যেহেতু এসটি গুলো উঠে আছে, ওটাকেই কিন্তু আমাদের প্রাইমারি প্রবলেম হিসাবে ধরতে হবে। ওই তখন কিন্তু এই ডিপ্রেশন গুলো দেখলে হবে না। আর 2, 3 AVL এ উঠে থাকা মানেই আমাদের ইনফিরিয়র এমআই হয়ে গেছে পেশেন্টের, এবং পেশেন্টকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রেফার করে দিতে হবে লোডিং ডোজটা দিয়ে। আর বারবার বলছি লোডিং ডোজ কিন্তু দিতেই হবে।
তো এটা ডায়াগনোসিস তাহলে আমাদের অ্যাকিউট ইনফিরিয়র ওয়াল এমআই, ঠিক আছে। এইবার কিছু কিছু ইসিজি আছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এইখানেও দেখুন ইসিজি গুলোতে এই ইয়েতে 2-3 এবিএম এ দেখুন এসটি গুলো ঝুলে আছে নিচের দিকে, ঠিক আছে। এবং V3 V4 V5 V6 এও কিন্তু এসটি গুলো ডিপ্রেস হয়ে আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ট্রপটি করাতে পারেন পেশেন্টের যদি চেস্ট পেইন থাকে, কারণ এইখানে কিন্তু আমি এসটি এলিভেশনটা পাচ্ছি না। একমাত্র এই এভিআর এ এসটি এলিভেশন আছে, শুধু এভিআর এ এসটি এলিভেশন থাকলে অতটা কিন্তু ডাইরেক্ট আপনি বলতে পারবেন না যে পেশেন্টের ইয়ে হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই ট্রপটি করাবেন এবং পজিটিভ, এটার ক্ষেত্রে পজিটিভই আসবে, তখন আপনাকে রেফার করে দিতে হবে। এবার টি ওয়েভ যেটা আমি বলছিলাম, যে টি ওয়েভটা দেখার জন্য আপনাকে এই যে এইখানটা হচ্ছে টি ওয়েভ, এখানে যদি টি ওয়েভের হাইট যদি কমে যায় তাহলে ওটাকে আমরা ভাবি যে পটাশিয়াম, মানে টি ওয়েভটা ডিপেন্ড করে পটাশিয়াম লেভেলের উপর বডিতে। তো যদি হাইটটা যত কমবে তার মানে পটাশিয়াম তত কম, হাইট যত বাড়বে তার মানে পটাশিয়াম শরীরে বেশি। আর যদি উল্টো মানে ইনভার্সন হয়ে যায়, একদম হাইট কমে উল্টো দিকে ইনভার্টেড হয়ে গেল বা অনেক সময় বাইরে হয়ে যায়, তখন কিন্তু আবার আমাদের এটাকে গুরুত্ব দিতে হবে যে হার্ট অ্যাটাকের একটা সাইন হলেও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে পটাশিয়াম বেড়ে গেলে এটা, এই যে এইটা দেখুন V2 V3, হ্যাঁ এইগুলোতে দেখুন বাইফেজিক একটা টি ওয়েভ থাকছে, মানে কিছুটা উপরে উঠেছে আবার কিছুটা নেমেছে, এটাকে বলে বাইফেজিক টি ওয়েভ। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে আমরা বলি ওয়েলেন সিনড্রোম, মানে এটার ক্ষেত্রেও কিন্তু হার্টের অ্যান্টেরিয়র, যেটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, সেটার ব্লকেজ আমরা কিন্তু পাই এই ক্ষেত্রে। তাহলে এই যে এরকম যদি আপনি টি ওয়েভ কোনোদিনও দেখতে পান ইসিজিতে, ওটাকে কিন্তু ওটা কিন্তু ওই V2 V3 V4 মানে এই লিডগুলোতেই পাওয়া যাবে, অন্য লিডগুলোতে হলে অতটা গুরুত্বপূর্ণ নয়। এই লিডগুলোতে হলে কিন্তু এটাকেও আপনাকে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে, কারণ এর কিন্তু এখন ওই মোটামুটি একটা 80-90% ব্লকেজ আছে এখন সিরাপে, এবং এটাকে যদি তাড়াতাড়ি ট্রিট না করা হয় ওটা কিন্তু 100% হয়ে যাবে, বুঝতে পেরেছি। তো এটাকে বলি আমরা ওয়েলেন সিনড্রোম। এটাও দেখুন টি ওয়েভ গুলো পুরো ইনভার্টেড হয়ে আছে, বড় বড় হয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে জাস্ট আফটার এ সিনকোপ, 70-year-old ওম্যান, ইসিজি রেকর্ডেড জাস্ট আফটার এ সিনকোপ। যে কোনো রকম পেশেন্টের যখন লস অফ কনসাসনেস হয়, সেটা মানে কার্ডিয়াক কজ অফ সিনকোপও হতে পারে, নিউরোলজিক কজ অফ সিনকোপও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এরকম জায়ান্ট টি ওয়েভ ইনভার্সন আমরা পেতে পারি, ঠিক আছে। কিউটি ইন্টারভেলটা অতটাও ইম্পর্টেন্ট নয়। আর এই যে ব্লক গুলো, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু পিআর ইন্টারভেলটা আমাদের যদি ক্যালকুলেট করেন, ইট ইজ লঙ্গার দ্যান 0.2 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে বলছে ফার্স্ট ডিগ্রি এপি ব্লক। এইখানে দেখুন আমাদের কি হচ্ছে, পিআর ইন্টারভেলটা গ্র্যাজুয়ালি প্রলং হচ্ছে। প্রথম পি আর কিউআরএস এর মধ্যে যে ডিসটেন্সটা, তারপরটা বেড়েছে, তারপরটা আরো কিছুটা বেড়েছে, তারপরে পিটা এসে আর কিউআরএসটা নেই। এই ক্ষেত্রে কি হচ্ছে, গ্র্যাজুয়ালি প্রলঙ্গিং পিআর ইন্টারভেল, এবং তারপরে একটা মিস হচ্ছে যে এটাকে বলে সেকেন্ড ডিগ্রি টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এপি ব্লক। আর এই ক্ষেত্রে দেখুন আমাদের পিআর কিউআরএসটা, মানে পিআর ইন্টারভেলটা কিন্তু বাড়ছে না, হ্যাঁ, কিন্তু দুটো পি এর পরে মানে দুটো পি এর এগেইনস্টে একটাই কিউআরএস আসছে, মানে পি কিউআরএস আবার পি, কিন্তু তারপরে নেই কিউআরএস আবার সেম। তো এই ক্ষেত্রে এটা 2:1 3:2, হ্যাঁ, বিভিন্ন রকম ভ্যারাইটি হতে পারে, কিন্তু সেই জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিআর ইন্টারভেলটা কিন্তু ফিক্স থাকছে। আগেরটাই কিন্তু পিআর ইন্টারভেলটা ফিক্স থাকছিল না। তাহলে এটা হচ্ছে টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এপি ব্লক, যেটাতে একটা কিউআরএস পুরো ড্রপ হয়ে যাচ্ছে। আর এটাতে দেখুন পি আর ইন্টারভেল কোনো ফিক্স নেই, পি নিজের মতো চলছে, কিউআরএস নিজের মতো চলছে। এখানে দেখবেন আপনি কিউআরএস এর রেটটা কিন্তু ফিক্স থাকবে আর পি এর রেটটা ফিক্স থাকবে, কিন্তু নিজেদের মধ্যে কোনো রিলেশন থাকবে না। এটাকে আমরা বলছি কমপ্লিট হার্ট ব্লক, যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, যেটাতে বারবার পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার চান্স থাকে। এবার এখানে কিছু ইসিজি আমি দেখাচ্ছি, সেই ইসিজি গুলো এটা যেরকম দেখুন ওই ইনফিরিয়র ওয়াল এমআই যেটা আগে দেখালাম, 2-3 এবিএফ এর এসটি গুলো কতটা উঠে আছে, ঠিক আছে। আর এবিএল V1 V2 এগুলোতে আবার ডাউন হয়ে আছে, ঠিক আছে। এইটাতে দেখুন E5 E6 এ এসটি গুলো উঠেছে দেখুন,
আর V1 V2 V3 তে ST গুলো উঠে আছে, কিন্তু এটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে বলে এইটার অতটা গুরুত্ব নয়, এইগুলোতে বেশি গুরুত্ব। এই যে V5 V6 তে দেখুন ST গুলো উঠে আছে, ঠিক আছে। এইটা তো নর্মাল ECG আছে, এটা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক আগে আলোচনা হয়েছে। এইটা এবার দেখুন, এইখানে কিন্তু ইয়েটাতে, এই ইসিটাতে কি লেখা আছে নিচে, 79-year-old man 45 minutes after receiving thrombolytic therapy, যেটা আমাদের আরেকটা যেটা হার্ট অ্যাটাক বলে, যখন ST এলিভেটেড MI যখন হয় তখন যদি রিভাস্কুলারাইজেশন প্রসিডিওর যদি দেরি করে হওয়ার চান্স থাকে, তাহলে প্রথম 12 আওয়ার্সের মধ্যে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি দিতে পারি, কিন্তু সেটাও একটা হসপিটাল অ্যাডমিশন করে দিতে হবে, এটা বাড়িতে কিন্তু দেওয়া যাবে না। তো সেই থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়ার পরে এই রিদিমটা আসছে। হ্যাঁ, এখানে কিন্তু টিউএর কিছু নেই, শুধু কিউআরএস গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু রেগুলার আসছে কিউআরএসটা, কোনো ইরেগুলারিটি কিছু নেই। তো এইটাকে বলে অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদিম। এটা কিন্তু একটা রিপারফিউশন, মানে আপনার থ্রম্বোলিসিসটা কাজ হয়েছে সেটার একটা মানে এভিডেন্স। এরপরে দেখুন, এখানেও কিন্তু কিউআরএস গুলো আগেরটা যেন কিউআরএস গুলো কিন্তু হোয়াইট ছিল, হ্যাঁ, পিওএফ ছিল না, কিন্তু কিউআরএস গুলো হোয়াইট ছিল। তার মানে কিউআরএস হোয়াইট থাকা মানে ওটা একটা ভেন্ট্রিকেলের কোথাও থেকে রিদিমটা অরিজিনেট করছে। এইটাতে দেখুন, এটাতেও কিন্তু পিওএফ নেই, শুধু কিউআরএসই আসছে, কিন্তু কিউআরএস গুলো ন্যারো, ন্যারো মানে লেস দ্যান 0.1 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে হবে যে এটা একটা কোনো জাংশন, মানে এবি নোড বা তার উপর থেকে আসছে, ভেন্ট্রিকেল বা তার নিচ থেকে নয়, এবি নোড বা তার উপর থেকে আসছে। তো এটাকে আমরা বলি জাংশনাল রিদিম, ঠিক আছে। এখানে দেখুন টিউএফ গুলো, একটু আগে আমি বললাম টিউএফ গুলো যদি বড় বড় হয় ওটা অনেকটা পটাশিয়ামের উপর ডিপেন্ড করে, তাহলে এইটা মোস্ট লাইকলি যে আপনি পেশেন্টের পটাশিয়াম লেভেল পাঠালে আপনি হাইপারক্যালেমিয়া পাবেন। কিন্তু টিউএফ, টল টিউএফটা আবার অ্যাকিউট, মানে যাদের অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়। তাই জন্য আমাদের যেটা করতে হয় যে সিরিয়াল ইসিজি, আপনি প্রথম ইসিজিটা করে দেখলেন যে একটা টল টিউএফ আছে, তো আবার যেটা করবেন, আবার 1 ঘন্টা পরে একটা ইসিজি রিপিট করে দেখুন। আর ট্রপটির একটা কথা বলে দিই, ট্রপটিটা কিন্তু ফার্স্ট 6 আওয়ার্সে পজিটিভ নাও আসতে পারে। হ্যাঁ, আমাদের এখানে তো আমরা কিট টেস্ট করি, আমরা মানে ভ্যালুটা মেজার করি না। তো ফার্স্ট 6 আওয়ার্সে কিন্তু ট্রপটি নেগেটিভও আসতে পারে। তো ট্রপটিটাও ইউজুয়ালি ফার্স্ট 6 আওয়ার্সের পরে করা উচিত, এবং ইসিজি প্রতি ঘন্টায় একটা করে ইসিজি রিপিট করা উচিত। এটা তাহলে পটাশিয়াম বেশি আছে, হাইপারক্যালেমিয়ার ইসিজি। নেক্সট হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এই ইসিজি আমি স্কিপ করে যাচ্ছি। এইটা হচ্ছে দেখুন, এইখানে রেটটা অনেক বেশি আছে, হার্ট রেটটা দেখুন, বুঝতেই পারছেন কিউআরএস গুলো খুব ন্যারো আছে, হ্যাঁ, কিন্তু এখানে মাঝে দেখুন এই পিউএফ গুলোর জায়গাটায় একটা সটুথ প্যাটার্ন টাইপের বলে ওটা আছে, ঠিক আছে। এখানে যেটা কি হচ্ছে যে হার্টের মানে অ্যাট্রিয়ামটা আমাদের যেখান থেকে সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেখান থেকে আর কি ইম্পালসটা অরিজিনেট করে, সেইখান থেকে অরিজিনেট না করে অ্যাট্রিয়াম থেকে অরিজিনেট করছে, এবং সেটা অনেক হাই রেটে অরিজিনেট করছে, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফ্লাটার। তো সেই ফ্লাটারটা মাঝে মাঝে কিছুটা ব্লক হয়ে ইয়েতে যাচ্ছে। মোট কথা, আপনি যখনই দেখবেন যে এরকম একটা মানে বেশি হাই রেটের একটা ইসিজি, তখনই আপনাকে বুঝতে হবে যে এটা একটা অ্যাবনর্মালিটি কিছু আছে, এবং সঙ্গে সঙ্গে কার্ডিওলজিস্টকে রেফার করতে হবে, এবং ওই যে বললাম একটা আপনি বিটা ব্লকার বা মেটেক্সেল আপনি দিতে পারেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এগুলো তো একটু অ্যাডভান্স, এগুলো নর্মালি আপনি পাবেন না, এটা আমরা আইসিইউ সেটআপে বা ইয়েতে পাই, টর্সেট ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এইবার এইটা হচ্ছে একটা ইসিজি যেটা অনেক সময় দেখবেন যে যারা ডিজক্সিন বা ল্যানক্সিন ওষুধটা খাচ্ছে, আমরা অনেক পেশেন্টকেই ল্যানক্সিন ওষুধটা দিই। ল্যানক্সিন ওষুধটা আবার মানে অনেক এজ ওল্ড, অনেক পুরনো ওষুধ, যেটা হার্ট ফেলিয়ারে দেওয়া হতো বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে দেওয়া হতো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ওষুধটার ইয়েটা কমে যায়, ওষুধটার কোনো ব্র্যান্ডিংও নেই, ওষুধটা কেউ বলতেও আসবে না আপনাকে, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কেউ। হ্যাঁ, কিন্তু এখন ওটা আবার কিন্তু কামব্যাক করছে। হ্যাঁ, এবার রিসেন্ট আবার কিছু ট্রায়াল বেরিয়েছে, যে ট্রায়ালে দেখা যাচ্ছে হার্ট ফেলিওরে কিন্তু মানে ফিফথ ড্রাগ, মানে আমরা যেটা 4 পিলার্স অফ
বলি হার্ট ফেলিওর থেরাপি, তার মধ্যে কিন্তু পঞ্চমতম বা ষষ্ঠতম বলতে পারি সিক্স ড্রাগ হচ্ছে ডিজক্সিন। ও কিন্তু এখন বলছে যে যাদেরকে আপনারা হার্ট ফেলিওর থাকবে তাদেরকে ডিজক্সিন যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওটাও কিন্তু মর্টালিটি বেনিফিট দেবে, মানে সার্ভাইভাল বেনিফিট দেবে, আরো এক্সট্রা কিছুদিন হয়তো পেশেন্ট আপনার বাঁচবে তাদেরকে ডিজক্সিন দিলে। কিন্তু ডিজক্সিন এটা একটা ট্রায়ালে এসছে, এখন অব্দি কিন্তু গাইডলাইনে আসেনি যে মর্টালিটি কমায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের আপনারা দেখছেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে হার্টের গতিটা ইরেগুলার থাকে, হার্টের গতিটা খুব বেশি থাকে, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেই ক্ষেত্রে এবং পেশেন্টের দেখা যাচ্ছে ইকোতে যে হার্টের পাম্পিংটাও কম, এই দুটো জিনিস যখন একসাথে থাকছে তাকে অবশ্যই ডিজক্সিন দিন। কারণ ডিজক্সিনের একটা ভালো জিনিস হচ্ছে যে ও ব্লাড প্রেশারের উপর কোনো এফেক্ট থাকে না। আমরা দেখবেন অনেক সময় হার্ট ফেলিয়ার পেশেন্টের বা অ্যাকচুয়াল ফিব্রিলেশন পেশেন্টে দেখি প্রেশার একদম ডাউন, হ্যাঁ 80/60, 90/50 এরকম ব্লাড প্রেশার থাকছে। তো আপনি মেটোপ্রোল, মেটেক্সেল দিন, কার্বেডিনল বা কার্ডিভান দিন, যাই দিন, সেগুলো কিন্তু সবই প্রেশারের উপর এফেক্ট করে। হ্যাঁ র্যামিথ্রিল দিন, এখন নতুন যে মলিকিউল আর্নি, ভ্যালেন্টাস, আমাদের সঞ্জু কোম্পানি, ঠিক আছে, তো ওগুলো সবই কিন্তু প্রেশারগুলো ডাউন করা। হ্যাঁ, কিন্তু ডিজিটালিজ বা ল্যানোক্সেন কিন্তু প্রেশার ডাউন করায় না, ঠিক আছে, এবং ওটা কিন্তু দিতে পারে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের কিডনি প্রবলেম আছে কিনা, রেনাল ফেলিওর আছে কিনা, হেপাটিক প্রবলেম কিছু আছে কিনা। হ্যাঁ, কিডনি প্রবলেম থাকলে ডিজক্সিন দেওয়াটা একটু রিস্ক। হ্যাঁ, আবার পেশেন্টের পটাশিয়াম লেভেল কি আছে, বোথ মানে হাইপারক্যালিমিয়া ইজ হাইপোক্যালিমিয়া ইজ এ কন্ট্রাইন্ডিকেশন টু ডিজক্সিন থেরাপি, পটাশিয়াম কম থাকে। আবার ডিজক্সিন ক্যান ইটসেলফ কজ হাইপারক্যালিমিয়া, এসব অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা দেখেছি যে যাদের কিন্তু হার্ট ফেলিয়ার থাকে এবং আর্টিয়াল ফিব্রিলেশন থাকে, ডিজক্সিন কিন্তু খুব ভালো তাদের কাজ করে। তো এটা একটা ডিজিটালিজ এফেক্টের ইসিজি, এটা অতটাও গুরুত্বপূর্ণ ইমার্জেন্সির জন্য নয়। এটাতে আমি তখন আরেকটা স্কিলে দেখালাম, এখানে দেখুন V6 এর এসটিটা দেখুন কতটা উঠে আছে, V6 1 আর AVL, মানে এটা কি হচ্ছে আমাদের ল্যাটারাল ওয়াল, V6 1 আর AVL মানে ল্যাটারাল ওয়াল অফ দি ভেন্ট্রিকল, সেখানে একটা মায়োকার্ডিয়াল ইনফারকশন হয়েছে বলে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখুন অপোজিটে রেসিপ্রোকাল চেঞ্জ, যেখানে ডিপ্রেশন গুলো আসছে 2-3 AVL, ঠিক আছে। এইখানে দেখুন 2-3 AVF ও এসটি গুলো উঠেছে, আবার এই V5 V6 ও অল্প অল্প উঠেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু ইনফেরোল্যাটারাল নয়, মানে এর মোস্ট লাইকলি একটা লেফট সার্কামফ্লেক্স আর্টারি বা বড় একটা আরসিএ আর্টারি ব্লকেজ হয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের তাড়াতাড়ি রেফার করতে হবে পেশেন্ট। আচ্ছা, অ্যান্টেরোল্যাটারাল লিড গুলোতে দেখুন এখানে V3, V4, V5 এগুলো দেখুন টি ওয়েভ গুলো ইনভার্টেড হয়ে আছে, ইভেন 2-3 AVF এগুলোতেও টি ওয়েভ গুলো ইনভার্টেড হয়ে আছে। তার মানে এর কি হচ্ছে, পুরো একটা গ্লোবাল ইসচিমিয়া, মানে প্রতিটা ওয়ালেই দেখা যাচ্ছে একটা ইসচিমিয়া টাইপের আছে। তো এইসব ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ব্লকেজ আমরা অ্যাঞ্জিওগ্রাফি করলে পেতে পারি, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ট্রপটি করাবেন, কারণ ট্রপটি পজিটিভ মানে কিন্তু এটা অলরেডি একটা ড্যামেজ হতে শুরু করে দিয়েছে, কার্ডিয়াক ড্যামেজ, ঠিক আছে। এইটা দেখুন আমরা তখন বললাম উইলিয়াম, এটা W প্যাটার্নিং C1 আর M প্যাটার্নিং V6, তাহলে এটা হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এটা দেখুন M প্যাটার্নিং V1 আর W প্যাটার্নিং V6 মানে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। আর এখানে দেখুন হার্টের রেটটা কত বেশি, যেটা আমি বলছিলাম যে পেশেন্ট প্যালপিটেশন করবে, হ্যাঁ আপনি দেখলেন পালস রেটটা হয়তো ফিরে গিয়ে 180-200 হয়ে যাচ্ছে। এখানে পালস রেটটা ক্যালকুলেট করুন, দেখুন মাত্র দুটো স্মল স্কোয়ার, মানে হচ্ছে এই দুটো লার্জ স্কোয়ার, তার মানে 150-র উপরে হার্ট রেট আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা টাইপ অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি। তো এই যে ইসিজি ডকুমেন্টেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ নর্মাল সাইনাস ট্যাকিকার্ডিও কিন্তু 150-এর উপর হতে পারে, কিন্তু এখানে যেরকম পি ওয়েভ গুলো নেই, ঠিক আছে, এগুলো কিন্তু একটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি। এই যে রেট্রোগ্রেড পি ওয়েভ, এগুলো অতটাও সোজা কিছু নেই, মেন হচ্ছে হার্ট রেটটা বেশি থাকলে কিন্তু আপনাদের এটাকে ইয়ে করতে হবে। আর এটাও একটা টাইপ অফ বলে, যেটা WPW সিনড্রোম, এই সিটা হচ্ছে সেটা ফুল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। তো এখানে মেন যেটা জিনিস আপনাকে দেখতে হবে, এটা পিআর ইন্টারভেলটা
ছোট হয়ে যায়। পিআর এর দেখবেন এটা লেস দ্যান 120 মিলিসেকেন্ড বা লেস দ্যান 0.12 মিলিসেকেন্ড আছে। হ্যাঁ, সেইটা দেখলেই কিন্তু আপনাদের একটা এই সিনড্রোমটার কথা ভাবতে হবে। এবং এরও দেখবেন একটা হিস্ট্রি থাকবে, দেখুন নিচে লেখা আছে 44-year-old woman with intermittent episode of palpitation। মাঝে মাঝে প্যালপিটেশন হয়, তো তাদের ক্ষেত্রে এই ইসিটা করা যাবে। এখানে কিন্তু দেখুন যে টি ওয়েভ গুলো ইনভার্টেড আছে, ঠিক আছে, 1A ABL এ, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ইসিমিয়া বা হার্টের শিরার ব্লকেজের জন্য কিন্তু এই টি ওয়েভ গুলো ইনভার্টেড হচ্ছে না। এইটা উল্ট পার্কিনসন হোয়াইট সিনড্রোমে আমাদের একটা এক্সট্রা পাথওয়ে থাকে, একটা এক্সট্রা ইলেকট্রিক্যাল পাথওয়ে থাকে, যার জন্য ইসিজি গুলো চেঞ্জ হচ্ছে। এইটাকে অনেকে ভুল করে ভাবে হার্ট অ্যাটাক হয়ে গেছে, টি ওয়েভ গুলো এরকম ইনভার্টেড হয়ে আছে, কিন্তু না। আমাদের পিআর ইন্টারভেলটা ওই জন্য ইম্পর্টেন্ট, পিআর ইন্টারভেলটা দেখতে হবে। ওটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের এইটা মাথায় রাখতে হবে। ওটা মানেই যে টি ওয়েভ ইনভার্সন হয়েছে এখানে মানেই যে হার্ট অ্যাটাক হয়ে গেছে তা কিন্তু নয়। আর এটাতে দেখুন টি ওয়েভের হাইট গুলো কমে গেছে এবং টি ওয়েভের পরে আরেকটা ছোট ছোট ওয়েভ দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি ইউ ওয়েভ। এইগুলো কিন্তু ওই V2, V3, V4 এই লিডগুলোতে মেনলি দেখা যায়। ওই ইউ ওয়েভ থাকা মানে আমাদের কিন্তু একটা ভাবতে হবে। আর যেহেতু টি ওয়েভের হাইটটা কমে গেছে, পটাশিয়াম কম আছে শরীরে, মানে হাইপোক্যালেমিয়া। এগুলোই মোটামুটি ঠিক আছে বলার ছিল। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। Thank you, sir. Thank you very much for your valuable speech. If any question is there, please share to sir. প্রেশার যখন হওয়া হচ্ছে বাংলাতে দেখে বেশি আছে এরকম কেন হচ্ছে? আর রোগীকে বসিয়ে রাখা ভালো না শুয়ে রাখা ভালো? প্রেশারের কথাটা আছে, আমাদের নর্মালি কিন্তু বাঁ হাতের প্রেশার বেশি থাকে, ঠিক আছে। বাঁ হাত আর ডান হাতের মধ্যে নর্মালি 10 to 12 mmHg অফ সিস্টোলিক ব্লাড, 10 to 20 mmHg অফ সিস্টোলিক ব্লাড প্রেশার ডিফারেন্স থাকতে পারে। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 5 to 10 mmHg নর্মালি থাকতে পারে। যদি তার চেয়ে বেশি আপনার মধ্যে আপনি পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে কোনো একটা সাবক্লেভিয়ান আর্টারি স্টেনোসিস বা কোনো রকম অ্যাওটোপ্যাথি, মানে আর অ্যাওটা যেটা আমাদের সেই অ্যাওটার গন্ডগোল, এগুলো হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে হার্ট অ্যাটাক হলে কিন্তু যেটা বলে যে আপনাকে মানে পেশেন্টকে রেস্টে রাখতে বলে, পেশেন্ট যাতে কোনো রকম এক্সারশন না করে। এবার সেই ক্ষেত্রে যদি দেখা যায় পেশেন্টের প্রেশার কম, তাহলে পেশেন্টকে শুয়ে পাটা তুলে দেওয়াটাই বেটার। মানে যে করে হোক যাতে ব্রেনের সার্কুলেশন যাতে ঠিকঠাক পৌঁছায় এবং হার্টের সার্কুলেশন যাতে ঠিকঠাক থাকে সেইভাবে রাখতে হবে। বসিয়ে রাখলে অনেক সময় পস্চুরাল হাইপোটেনশন বা পস্চুরাল ফল অফ বিপি এগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পেশেন্টকে শুয়ে রাখাই বেটার। Thank you. আচ্ছা বলছেন অ্যাডাল্ট পেশেন্ট 200/120 আনকনসাস, আপনি ল্যাসিস বললেন, ল্যাসিস কি ধরে দেবো? ওর সঙ্গে কি র্যানিট্যাক বা র্যানিটিডিন দেওয়া যাবে কিনা? র্যানিটিডিন দেওয়া যাবে, কিন্তু র্যানিটিডিনটা এখানে খুব একটা কিছু কাজের কিছু নেই। মানে ল্যাসিক্সের সাথে যে র্যানিটিডিন দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ 220 এত ব্লাড প্রেশার আপনাকে, হ্যাঁ আপনাকে তখন আপনি ল্যাসিক্স দিতেই পারেন, অসুবিধা নেই, ঠিক আছে, ল্যাসিক্স দিতে পারেন। কিন্তু এবার এই আনকনসাসনেসটা কেন হলো সেই কারণটার জন্য আপনাকে তখন হ্যাঁ পাঠাতে হবে, স্পেশালি একটা সিটি স্ক্যান তো করতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিছু বলছেন? স্যার অনেক সময় ইসিজিতে দেখি ইউআরডি কমপ্লেনগুলো উল্টে গেছে, তো সেক্ষেত্রে কি ওই অ্যাপসিন এবং ক্লোপিটার যেটা বললেন আর অ্যাট্রোভাস্টিন না, কিউআরএসের থেকেও বেশি আমি যেটা বললাম যে প্রথমেই দেখবে যে পেশেন্টের সিমটমটা কি, ঠিক আছে। একজন পেশেন্টের মোটামুটি মনে হয় যে একটা রেট্রোস্টার্নাল, মানে একদম সেন্টার অফ দ্য চেস্টে পেন হচ্ছে এবং একটা ডিফিউজ পেন, মানে কোনো একটা পয়েন্ট দিয়ে যদি পেশেন্ট দেখিয়ে দেয় আমার এইখানে পেন হচ্ছে, ওটা কিন্তু কার্ডিয়াক পেন নয়, ঠিক আছে।
ও বলবে যে আমাদের পুরো বুকটা জুড়ে একটা চাপ মানে অপ্রেসিভ একটা এরকম পেন হচ্ছে এবং পেশেন্টের প্রোফাইলটা যদি আপনি দেখেন যে 40 বছরের উপরে সুগার আছে তাহলে আপনার ইসিজিতে আপনি কিছু না পেলেও আপনাকে লোডিং ডোজ প্রথমে দিয়ে দিতে হবে, যেটা 300-380 যেটা বলবো। ইসিজিতে যদি আপনি দেখেন যে এসটি যেটা এসটি সেগমেন্ট আমি যেটা বোঝালাম, সেই এসটি সেগমেন্ট গুলো কোনো লিডে উঠে আছে বা কোথাও হয়তো টি ওয়েভ গুলো ইনভার্টেড হয়ে আছে, হ্যাঁ মানে কিউআরএস টা কিন্তু নয়, টি ওয়েভটা কোনো ইনভার্টেড হয়ে থাকলে এবং কিউআরএস এর পরে যে এসটি সেগমেন্টটা ওটা উঠে থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে লোডিং ডোজ দিয়ে দিতে হবে। আর যদি স্যার টি ওয়েভ থাকে সেক্ষেত্রেও টপিক তো টি ওয়েভ হ্যাঁ টি ওয়েভ গুলো যদি দেখেন যে ইনভার্টেড হয়ে আছে বা খুব টল আপনার মনে হচ্ছে যে অ্যাবনরমালি একটা বড় ইয়ে হয়ে আছে, তাহলে অবশ্যই টপিং করা হবে। আমি একবার আমি তো এখন মোটামুটি মাসে একদিন করে আপাতত আসছি, এরপরে আমি ওটা আরো বাড়াবো, 2 দিন করে দেবো, ঠিক আছে? তো আপনাদের যদি কারোর আমার সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন করতে হয় আমার নম্বর তো থাকবে, নম্বর নিয়ে নেবেন, ঠিক আছে? যখন যেরকম দরকার আমি চেষ্টা করবো একদম মানে ফার্স্ট রিপ্লাই করার। নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই নাম্বারটা আমি ওরা দিয়ে দেবে নাম্বারটা। হ্যাঁ তুমি দিয়ে দেবে এবং আপনারা দেখুন যদি কোনো রকম কার্ডিয়াক ইমার্জেন্সি স্পেশাল মেনলি আমার কাছে যদি পাঠাতে পারেন, ঠিক আছে? সেটা বর্তমানে হোক বা এখানে হোক তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে? এবং তারপরে বাকি কথা তো আমার টিম আছে আর তারা কথা বলে নেবে আপনাদের সাথে। আমার নাম্বারটা তাহলে আমি বলেই দিচ্ছি 7980 667 হ্যাঁ 667 907 907 লাস্ট 7980 667 907। ধন্যবাদ আসার জন্য, তাহলে সেশনটা ক্লোজ। এটা আমরা হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফোন সবই, হোয়াটসঅ্যাপে মেনলি অ্যাক্টিভ থাকবো। হোয়াটসঅ্যাপে আপনি হয়তো কিছু পাঠালেন না, আমি সময় মতো রিপ্লাই করে দিলাম। থ্যাংক ইউ স্যার।